সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে। এবং আমি আরও ধন্যবাদ জানাই যারা বর্তমানে বন্যা কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি আরও আহ্বান জানাবো যারা ব্যবসায়ী আছে, যারা বিত্তশালী আছে, তারা বন্যার্থদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। আমি আজকে আলোচনা করব আউটসোর্সিং এবং দৈনিক হাজিরা ভিত্তিক যে কর্মচারী রয়েছে, আমি তাদের সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আমি নিজেও একজন আউটসোর্সিং কর্মচারী। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং বা ডেইলি বেসিস হিসেবে কাজ করতেছি, আমরা সবাই নানা বৈষম্যের শিকার, নির্যাতনের শিকার হয়েছি। আমরা কেউ মাসের পর মাস, বছরের পর বছর বেতন পাচ্ছি না। আমরা কোনো প্রকার উৎসব ভাতা পাই না, আমরা কোনো প্রকার ছুটি ছাটা পাই না। অথচ একজন গার্মেন্টস শ্রমিক উনি কিন্তু সময় মতো বেতন পেয়ে থাকেন এবং বেতনের পাশাপাশি উনি উৎসব ভাতা পেয়ে থাকেন। আমি উদাহরণস্বরূপ আরও বলতে চাই, একটা বাসার দারোয়ানও কিন্তু সে বেতনের পাশাপাশি উৎসব ভাতা পেয়ে থাকেন। কিন্তু আমরা আউটসোর্সিং কর্মচারীরা এতটাই অবহেলিত যে আমরা বেতন ঠিকমতো পাই না। যদিও আমাদেরকে বেতন দেওয়া হয়, আমরা কোনো প্রকার উৎসব ভাতা পাই না। অর্থাৎ আমরা রাষ্ট্রীয় এবং ডিপার্টমেন্টাল কোনো প্রকার সুযোগ সুবিধা আমাদেরকে প্রদান করা হয় না। আমরা আউটসোর্সিং কর্মচারীরা কি এতটাই অদক্ষ? আমরা কি আমাদের অফিসের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারি না? প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা রাজস্ব খাতের কর্মচারীরা এই আউটসোর্সিং কর্মচারীদেরকে তাদের বাসার কাজের লোক হিসাবে ব্যবহার করে। বাসার কাজের লোকের সাথে তারা যেরকম আচরণ করে, তাদের সাথেও ঠিক তারা এরকমভাবেই আচরণ করে। তাদেরকে নানা ভয়ভীতি দেখিয়ে, চাকরি হারানোর ভয় দেখিয়ে তাদেরকে অফিসের কাজের পাশাপাশি তাদেরকে বাসার কাজও করানো হয়ে থাকে। আমরা ডিপার্টমেন্টের দুর্যোগপূর্ণ সময় আমরা ওতপ্রোতভাবে জড়িত থেকে আমরা রাত দিন পরিশ্রম করে আমরা ডিপার্টমেন্টের কাজ করে থাকি। আপনারা জানেন, করোনা ভাইরাসের সময় আমরা আউটসোর্সিং কর্মচারীরা রাতে দিন পরিশ্রম করে আমরা ডিপার্টমেন্টের কাজ চালিয়ে গিয়েছি। যেখানে রাজস্ব খাতের কর্মচারীরা তারা করোনা ভাইরাসের ভয়ে তারা বাসায় অবস্থান করেছে, সেইখানে আমরা আউটসোর্সিং কর্মচারীরা রাতে দিন পরিশ্রম করে আমরা আমাদের অফিসের কাজকর্ম আমরা চালিয়ে গিয়েছি। কিন্তু সেখানেও আমাদেরকে নানাভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে, আমাদের সাথে নানা প্রকার বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা করোনা ভাইরাসের সময় আমরা ডিপার্টমেন্টের কাজ চালিয়ে গিয়েছি, কিন্তু সেই সময় আমরা ডিপার্টমেন্ট থেকে কোনো প্রকার করোনা প্রতিরোধক জিনিসপত্র আমরা পাইনি, মাস্ক পাইনি, আমরা হ্যান্ড স্যানিটাইজার সহ কোনো প্রকার করোনা প্রতিরোধক আমরা পাইনি। তো আমরা ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিগত অর্থ খরচ করে আমরা করোনা প্রতিরোধক জিনিসপত্র সরবরাহ করেছি এবং আমাদের ডিপার্টমেন্টাল কাজ চালিয়ে গেছি। আমরা ডিপার্টমেন্টের যে কোনো সময়, যে কোনো দুর্যোগপূর্ণ সময় আমরা ওতপ্রোতভাবে জড়িত থেকে রাত দিন পরিশ্রম করে আমরা সেই কাজ সঠিকভাবে করে থাকি। আপনারা হয়তো জানেন, 2019-20 অর্থ বছরে আমাদের সিজিএম মহোদয় স্যার উনি আমাদের একটা নির্দেশনা দেন, খুব অল্প সময়ের মধ্যে প্রায় 9 লক্ষ পেনশনারদের ইএফটির মাধ্যমে তাদেরকে বেতন দিতে হবে। এরকম একটা নির্দেশনা পেয়ে আমরা আউটসোর্সিং কর্মচারীরা রাত দিন পরিশ্রম করে আমরা সঠিকভাবে সঠিক সময়ে সেই অল্প সময়ের মধ্যে আমরা সেই প্রায় 9 লক্ষ পেনশনারদেরকে আমরা পেনশন ইএফটির মাধ্যমে দিতে সামর্থ্য করে রাজস্ব খাতে যারা কাছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। আমরা অবশেষে সঠিকভাবে প্রায় 9 লক্ষ পেনশনারদেরকে আমরা ইএফটির মাধ্যমে বেতন দিতে হয়েছি। আমরা ডিপার্টমেন্টের যে কোনো সময়, ক্লান্তিকালীন সময় আমরা এই আউটসোর্সিং কর্মচারীরা বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করে আসছি। আমরা কাজ করি ডিপার্টমেন্টের, আমাদেরকে বেতন ভাতা পরিষদের অঙ্গীকার করেছে ডিপার্টমেন্ট। তাহলে এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতাভুক্ত থাকবো, আমাদেরকে কেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে? আমি মনে করি এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই। আমরা অনেকেই আছি যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা চিনি না, নামে পাত্র তারা আমাদের উপরে শোষণ নির্যাতন করে যাচ্ছে। আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক, আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে আমরা আজকে আর বৈষম্যের শিকার হতে চাই না। আমরা রক্তচোষা সেই আউটসোর্সিং প্রথা থেকে আমরা মুক্তি চাই, ডেইলি বেসিস প্রথা থেকে আমরা মুক্তি চাই, সেই চুক্তিভিত্তিক নিয়োগ থেকে আমরা মুক্তি চাই এবং এই স্বৈরাচারী ঠিকাদারি প্রতিষ্ঠান শাসকদের হাত থেকে আমরা মুক্তি চাই।
আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সকল উপদেষ্টার কাছে সম্মানের সহিত আমরা বলতে চাই, আমরা যে যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, সেই আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে সেই আউটসোর্সিং নামে, ডেইলি বেসিস নামে, চুক্তিভিত্তিক নামে যে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করা হচ্ছে, যে আমাদের গরিবের রক্ত চুষে খাওয়া প্রতিষ্ঠান আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমরা সেই প্রতিষ্ঠান থেকে আমরা মুক্ত চাই। আমরা স্বাধীন দেশের নাগরিক, এখন আমরা কোনো প্রকার বৈষম্যের শিকার হতে চাই না, আমরা কোনো প্রকার শাসকদের হাতে বন্দী থাকতে চাই না। প্রত্যেকটা ঠিকাদারি প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট থেকে তারা বেতন তোলে, কিন্তু সে আমাদেরকে সময় মতো বেতন ভাতা তারা পরিশোধ করে না। তারা নিজেরা বেতন উত্তোলন করে তাদের কাছে রেখে আমাদেরকে মাসের পর মাস তাদের পিছনে ঘোরায় এবং সঠিক অর্থ আমাদেরকে প্রদান করা হয় না। আমাদের অনেকেরই ঘরে বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের টাকা আমরা সরবরাহ করতে পারি না, আমরা আমাদের স্ত্রী সন্তানের সামনে দাঁড়াতে পারি না। আজকে আমরা পরিবারের কাছে অর্থ যোগান না দিতে পড়েছি, আজকে আমরা পরিবারের কাছে মূল্যহীন হয়ে পড়েছি। আমরা আর পরিবারের কাছে আমরা বোঝা হয়ে থাকতে চাই না, আমরা স্ত্রী সন্তানদের কাছে আর আমরা বোঝা হয়ে থাকতে চাই না। এই স্বাধীন দেশে নিরপেক্ষ দল আজকে যখন ক্ষমতায় এসেছে, আমাদের আউটসোর্সিং পরিবারে এবং ডেইলি বেসিস এবং চুক্তিভিত্তিক পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা আমাদের এই স্বৈরাচারী ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের পরিবারকে রক্ষা করুন। আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে যারা চুক্তিভিত্তিক নিয়োগের বিপক্ষে যারা কথা বলতেছেন, যে সকল সমন্বয়ক ভাইয়েরা কথা বলতেছেন এবং যে সকল ছাত্রছাত্রীরা কথা বলতেছেন যে কোনোভাবেই চুক্তিভিত্তিক নিয়োগদেরকে রাজস্ব খাতে নেওয়া যাবে না, আপনারা হয়তোবা ভুলে গেছেন, আপনারা যখন কোটা সংস্কার জন্য আন্দোলনে ডাক দিয়েছিলেন, আমরা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছি। আমাদের আউটসোর্সিং পরিবারে 90% কর্মচারী হচ্ছে ছাত্রছাত্রী। আপনারা যখন কোটা সংস্কারের জন্য আন্দোলনে ডাক দিয়েছিলেন, আপনাদের উপরে যখন নানা প্রকার জুলুম করা হয়েছিল, আপনারা যখন আন্দোলনে ডাক দিয়েছিলেন, আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা যখন 9 দফা পেশ করে আপনারা যখন আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আন্দোলনে যখন আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা শেষে যখন 1 দফা দাবিতে আন্দোলনে ডাক দিয়েছিলেন, আমরা সারা বাংলাদেশে দলবল নির্বিশেষে সকল পেশাজীবী শ্রেণীর মানুষ আমরা সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি নিজেও বারবার ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি, আমি বারবার পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছি। দেখাবো, আমি গত 4 আগস্ট ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি, আমাকে মেরে রক্তাক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আমাকে হসপিটালে যেতে দেওয়া হয়নি, আমি বাসায় অবস্থান করে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরবর্তীতে আমি হসপিটালে গিয়ে সেখানে আমি চিকিৎসাধীন ছিলাম। এখনও আমার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে এবং বিভিন্ন জায়গায় লাঠিচার্জের ব্যথা অনুভব করতে পারতেছি। আপনাদের ডাকে যখন আমরা সাড়া দিয়েছিলাম, সকল শ্রেণীর পেশাজীবী মানুষরা, ছাত্রছাত্রীরা, সকল সারা বাংলাদেশ থেকে আমরা যখন আপনাদের ডাকে আন্দোলনে সাড়া দিয়েছি, আজকে আপনারা আমাদের বিপক্ষে কথা বলতেছেন। আজকে আমরা মুক্তি পাওয়ার জন্য, আজকে আমরা বৈষম্যের শিকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমরা রাজপথে আন্দোলনে নেমেছি, অথচ আমাদের পক্ষে না নিয়ে আজকে আপনারা আমাদের বিপক্ষে কথা বলতেছেন, আজকে আপনারা আমাদের বিরোধিতা করেছেন। আপনারা হয়তো বলে গেছেন, আপনারা যখন আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেই সময় যদি আপনাদের ডাকে সাড়া না দিয়ে আমরা যদি ঘরে বসে থাকতাম, আন্দোলনে অংশগ্রহণ না করতাম, আজকে হয়তো বা আপনারা জয়ী হতে পারতেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ উপদেষ্টা হতে পারতেন, আজকে আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারতেন না। আপনাদের আন্দোলনে, আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আমরা অংশগ্রহণ করেছি। শুধু ছাত্ররাই কি সেখানে নিহত হয়েছে? নানা পেশা শ্রেণীর মানুষরা সেখানে নিহত হয়েছে, নানা শ্রেণীর মানুষ কিন্তু সেখানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, নানা নির্যাতনের শিকার হয়েছে। আমরা দলবল নির্বিশেষে আমরা এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। আজকে আমরা যখন আমাদের নিজেদের স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, আমরা পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আমরা আন্দোলনে নামছি, আপনারা আমাদের আন্দোলনকে সমর্থন করছেন, আমাদের আন্দোলনের বিপক্ষে কথা বলতেছেন। আপনারা নানা আইন দাঁড় করিয়ে, নানা নিয়ম নীতির কথা বলে আজকে আমাদেরকে পিছু হটার চেষ্টা করতেছেন, আজকে আমাদের মনোবল নষ্ট করে দিচ্ছেন, আজকে আমাদের আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছেন। আপনারা হয়তোবা জানেন, ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং থেকে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী থেকে তাদেরকে রাজস্ব খাতে নেওয়া হয়েছে এবং শুধুই তাই নয়, আরও অনেক প্রতিষ্ঠান তাদেরকে রাজস্ব খাতে নেওয়ার অঙ্গীকার প্রদান করা হয়েছে। সেখানে আমরা আজকে আমাদের আন্দোলনকে আপনারা বানচাল করার চেষ্টা করছেন। আজকে আমাদের যৌক্তিক দাবিকে আপনারা অযৌক্তিক বলে প্রমাণ করতে চাচ্ছেন, আপনারা অযৌক্তিক দাবি ঘোষণা করেছেন, আপনারা নানা যুক্তি দাঁড় করাচ্ছেন। কিন্তু আপনারা যখন আন্দোলনে ডাক দিয়েছিলেন,
আমরা কিন্তু কোনো আইনের কথা চিন্তা না করে, আমরা কিন্তু বিধিবিধানের কথা চিন্তা না করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে আমরা সেই ঝাঁপিয়ে পড়ার কারণে, আজকে সকলের সহযোগিতার কারণে আমরা সবাই মিলে আজকে দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছি। আপনারা আরও বলতেছেন যে আউটসোর্সিং এটা অথবা চুক্তিভিত্তিক নিয়োগ থেকে দৈনিক হাজিরা ভিত্তিক নিয়োগ থেকে কোনোভাবে রাজস্ব খাতে নেওয়ার কোনো বিধান নেই। এই বিধান নেই, এটা তৈরি করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। তারা তাদের সুবিধার জন্য নানা প্রকার মন গড়া আইন তারা তৈরি করেছে। পূর্বে অনেক ছিল, যখন ডিপার্টমেন্ট থেকে কোনো নিয়োগ দেওয়া হবে সেই ডিপার্টমেন্টে কোনো কর্মরত কোনো কর্মচারী আছে কিনা বা দক্ষ কোনো কর্মচারী আছে কিনা তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হতো, সেই অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হতো। কিন্তু এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আসার পর থেকে সেই সব বন্ধ করে দিয়েছে। তারা তাদের দলকেন্দ্রিক কিছু নেতাদের, কিছু প্রতিষ্ঠানদের তাদেরকে এই গরিবদের রক্ত চুষে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে একটা ইনকামের রাস্তা করে দিয়েছে। আজকে যেহেতু সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তারা দেশ থেকে পালিয়েছে। আজকে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কোনো নিয়ম নীতি এদেশে চলবে না। তাদের মন করা আইনকে এই দেশে প্রয়োগ করা যাবে না। আমরা আজকে দেশকে স্বাধীন করেছি। দেশ সংস্কারের পাশাপাশি দেশের আইনকে সংস্কার করতে হবে, দেশের সংবিধানকে সংস্কার করতে হবে। আমরা কাজ করি স্ব ডিপার্টমেন্টে, আমাদের বেতন ভাতা পরিশোধ করবে স্ব ডিপার্টমেন্ট। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই। তারা অযথা আমাদের উপরে নানা প্রকার নির্যাতন চালাচ্ছে, আমাদের আমাদের গরিবের রক্ত চুষে খাচ্ছে। কিছু সমন্বয়করা আরও যুক্তি দেখেছেন যে যদি আউটসোর্সিং বা ডেলি ভিত্তিক যে কর্মচারী আছে তাদেরকে যদি রাজস্ব খাতে নেওয়া হয় তাহলে মেধাবীরা পিছিয়ে পড়বে। আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে আউটসোর্সিং পরিবারে যারা আছে তাদের মধ্যে অনেকেই মেধাবী। আমাদের মেধা থাকা সত্ত্বেও আমরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় আমাদের মেধা বিকাশের সুযোগ পাইনি। অনেক ডিপার্টমেন্টেই নিয়োগ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই সময় অনেক ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারা সকল প্রকার সরকারি নিয়োগ বন্ধ করে দিয়ে তারা ওই দলীয় লোকদেরকে একটা ইনকামের রাস্তা করে দেওয়ার জন্য আউটসোর্সিং প্রথা তারা তৈরি করেছে। আমরা যদি ওই সময় এই নিরপেক্ষ নিয়োগ পাইতাম তাহলে আমরা আমাদের মেধা বিকাশ ঘটিয়ে আমরা নিয়োগ প্রাপ্ত হইতাম। সেই সময় যেসব ডিপার্টমেন্টে নামে মাত্র নিয়োগ দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টে সাধারণ মানুষ যোগদান করতে পারেনি। সেখানে দলের লোক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যাদের টাকা আছে শুধু তারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যাদের মামা খালু আছে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যাদের আওয়ামী লীগ নামের কোঠা ছিল তারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমরা সাধারণ মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছি। আজকে আমাদের বয়স চলে গেছে। আজকে হয়তো আপনারা বলতে পারেন যে আজকে নিরপেক্ষ দল ক্ষমতা এসেছে, আপনারা হয়তো বা এখানে মেধা বিকাশের সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগটা আর আমাদের নেই। আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের সরকারের সময় যখন আমাদের বয়স ছিল তখন আমরা মেধা বিকাশের সুযোগ পাইনি। আমরা আজকে বয়স হারিয়ে আছি, চাকরির বয়স হারিয়ে আজকে আমরা অসহায় হয়ে দাঁড়িয়েছি। আজকে আমরা দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে নিরপেক্ষ দল ক্ষমতায় বসেছে, কালকে নির্বাচন হবে, নতুন করে আবার স্বৈরাচারী সরকার ক্ষমতায় বসবে। এই গরিবের রক্ত চুষে খাওয়ার নীতিমালা আবার শুরু হয়ে যাবে। পরিশেষে আমি বলতে চাই, আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের আউটসোর্সিং এবং দৈনিক হাজিরা ভিত্তিক যে কর্মচারী আছে তাদের দাবি মেনে নিয়ে তাদের চাকরিকে রাজস্ব খাতে স্থানান্তর করার মাধ্যমে আমাদেরকে এই স্বৈরাচারী ঠিকাদারি প্রতিষ্ঠান হাত থেকে রক্ষা করুন। এখন আওয়ামী লীগ সরকারের দলীয় কিছু লোকরা আমাদের রক্ত চুষে খেয়েছে, আজকে তারা বিতাড়িত হয়েছে। কাল যে নতুন দল এসে আমাদের রক্ত চুষে খাওয়া শুরু করবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং এই নিরপেক্ষ দলের আমলে আমাদেরকে একটা সুরাহা দেওয়া হবে। আমার আউটসোর্সিং এবং দৈনিক হাজিরা ভিত্তিক সকল কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই, দেশে এখন একটা দুর্যোগ চলছে। এই দুর্যোগ সময় আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য রাস্তায় আন্দোলনে নামবো না। যেহেতু প্রধান উপদেষ্টা সহ আমাদের ডিপার্টমেন্টের কিছু সম্মানিত অফিসার যারা আছেন তারা দায়িত্ব নিয়েছেন এবং তারা সময় চেয়েছেন, আমরা সেই সময়ের অপেক্ষায় থাকব। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমাদের আত্মবিশ্বাস তারা আমাদের ভালো কোনো কিছু উপহার দেবে। এই স্বাধীন দেশে আমাদেরকে পরাধীনতার হাত থেকে তারা আমাদেরকে রক্ষা করবে, এতটুকু আত্মবিশ্বাস তাদের কাছে আছে। সুতরাং আমরা তাদের কাজ করার সুযোগ দেব। তারা যে সময় দিয়েছে সেই সময়টাকে আমরা মূল্যায়ন করব, সেই সময়ের অপেক্ষায় আমরা থাকব, ধৈর্য ধারণ করে আমরা সেই সময়ের অপেক্ষায় থাকব।
এবং আমি এই আউটসোর্সিং পরিবারের সকল কর্মচারীদেরকে আরও একটা বার্তা দিতে চাই, কোনো রায় না আসে আমাদের এই স্বৈরাচারী, আমাদের এই রক্ত চুষে খাওয়া নীতিমালার হাত থেকে, এই রক্ত চুষে খাওয়া নিয়ম কারণের হাত থেকে যদি আমাদেরকে রক্ষা না করা হয়, আমরা সব সময় প্রস্তুত থাকব। আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দেব, কিন্তু সেই সময় অতিবাহিত হওয়ার পরেও যদি আমাদের না আসে, আমরা যে কোনো প্রকার আন্দোলনের জন্য প্রস্তুত থাকব। আমরা যেখানে আছি আন্দোলনের জন্য প্রস্তুত থাকব, মন মানসিকতাকে আমরা তৈরি করব যে কোনো সময়, যাতে আমাদের আন্দোলনে ডাক দেওয়া হলে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা যে কোনো সময় যে কারো ডাকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি। মনে রাখবেন, আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে আমরা জীবিত থেকেও আজকে আমরা মৃত, আজকে আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আমাদের বিবেক, আমাদের মানসিকতা, আমাদের অনুভূতি সবই আমরা কবরস্থ করেছি। আজকে আমাদের শুধু দেহটাকে কবরস্থ করা বাকি আছে। আজকে আমাদের দেয়াল পিঠ ঠেকে গেছে, সামনে এগোনো ছাড়া আজকে আমাদের আর কোনো রাস্তা নেই। গত 25শে আগস্টে যে ঘটনাটা ঘটেছে, আনসার বাহিনীর যে আন্দোলন করেছে, রাতে যে আনসার বাহিনীর সাথে এবং ছাত্রছাত্রীদের সাথে যে একটা সংঘর্ষ হয়েছে, আমি মনে করি এখানে আনসারদের কোনো দোষ নেই। এখানে কিছু দুষ্ট চক্রের লোক, কিছু আওয়ামী লীগের পরিবারের লোক, কিছু আওয়ামীপন্থী লোক এখানে অংশগ্রহণ করেছে এবং তারা অংশগ্রহণ করে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যখন একটা মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, তার ধৈর্যের সকল ভাত ভেঙে যায়, তখন সে আক্রমণাত্মক মনোভাব নিয়ে সামনের দিকে আগাতে থাকে। এবং আমি মনে করি আনসাররা যে ঘটনাটা ঘটেছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারা এই আক্রমণাত্মক মনোভাব থেকে তারা এই শৃঙ্খলা সৃষ্টি। আমি আর আলোচনা বেশি লম্বা করব না। পরিশেষে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে এবং আমাদের ডিপার্টমেন্টালের যে বড় বড় কর্মকর্তা যারা রয়েছে তাদের প্রতি আমাদের আস্থা আছে। আর তারা আমাদের কাছে যে সময়টা চেয়েছে, আমরা সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করব না। পরিশেষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা সহ এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছে, আমি তাদেরকে করজোর অনুরোধ করে বলবো, আপনারা আমাদের বিষয়টাকে ভেবে দেখুন। আমাদের বিষয়টাকে বিবেচনা করে, ব্যক্তিগতভাবে বিচার বিবেচনা করে আমাদেরকে এই স্বৈরাচারী টেকাদের প্রতিষ্ঠানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের পরিবারকে রক্ষা করুন। আজকে আমরা দুর্বিষহ হয়ে পড়েছি, আজকে আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, আজকে আর আমাদের পিছু হটার আর কোনো উপায় নেই। তো দর্শক, আমি আমার আলোচনা আর দীর্ঘ করব না। পরিশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং 2024 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাথে লড়াই করে যে সকল ভাই বোনেরা এখন হসপিটাল অসুস্থ অবস্থায় আছে, তাদের সুস্থতা কামনা করছি এবং বন্যার্থ এলাকায় যে সকল লোকজন দুর্বিষহ হয়ে পড়েছে, সৃষ্টিকর্তা যেন তাদের হেফাজত করে, এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।